বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব মাধ্যমিক পরবর্তী পর্যায়ে, অর্থাৎ অনেক কিছুই রয়েছে তো আমাদের আলোচ্য বিষয়। কি কি আজকে আলোচ্য বিষয়? প্রথম বিষয় হচ্ছে রেজাল্ট কখন বেরোতে পারে। আমাদের 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে গ্রেজ মার্ক। বিষয়টা কি আর কত গ্রেজ মার্ক দিতে পারে। আমাদের 3 নম্বর বিষয় হচ্ছে ম্যাথ বা অঙ্কে আমাদের এক্সট্রা হাইয়েস্ট কত মার্ক দিতে পারে। 4 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে খাতা দেখার কি নিয়ম কানুন এবার আসতে চলেছে বা কি হতে চলেছে, কেমন ভাবে খাতা দেখা হতে পারে। এবং 5 নম্বর এবং আজকের আলোচনার যেটা লাস্ট বিষয়, সেটা হচ্ছে ন্যূনতম কত মার্কস পেতেই হবে। ন্যূনতম কত মার্কস। এই মোট 5টি বিষয় নিয়ে আজকের এই আলোচনা, যে কারণে সম্পূর্ণ আলোচনাটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং এই আলোচনাটা যদি তোমরা ঠিকঠাকভাবে শুনে নাও, তাহলে আশা করব যে তোমাদের এই মুহূর্তে যে কোয়ারিগুলো আছে সেই কোয়ারিগুলো নিয়ে আর কোনো সংশয় থাকবে না। তোমরা রিল্যাক্সে পরবর্তী ভাবনা চিন্তাগুলো করতে পারো। তো আমরা এখন পরপর সেই বিষয়গুলো নিয়ে আসি। একদম প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে রেজাল্ট। আমাদের রেজাল্ট কখন বের হতে পারে। যেটা লাস্ট আমাদের ডিক্লারেশন হয়েছে, যে ওরা স্বাভাবিকভাবে বলেছে যে 3 মাসের মধ্যে আমাদের রেজাল্টটা কমপ্লিট করবে। যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, এবং তোমরা সবাই জানো যে মাঝে একটা ভোটের বিরাট বড় প্রক্রিয়া রয়েছে, সেহেতু স্বাভাবিক অন্যবার যেমনভাবে হয় যে 30 দিন বা 35 দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, সেই আশাটা কিন্তু একটু ক্ষীণ। তবুও বেরোলেও বেরোতে পারে, আর না হলে কিন্তু যেটা ওরা যেটা বলেছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে, যে নর্মালি 3 মাসের মধ্যে রেজাল্ট বের করব, তো স্বাভাবিকভাবে সেটাই বের হতে পারে। তো স্বাভাবিকভাবে আমরা যদি ধরি 10 তারিখে তোমার মার্চ মাসের আমাদের পরীক্ষা শেষ হচ্ছে, 12 তারিখে হলেও আমরা 10 তারিখে যদি ধরি ফেব্রুয়ারি মাসের, তাহলে মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ মে মাসের 10 তারিখ বা মে মাসের ফার্স্ট উইকের মধ্যে, মে মাসের ফার্স্ট উইক, প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট বেরোবে। এটা 100% নিশ্চিত থাকতে পারো। 1 নম্বর বিষয়, তার আগে ছাড়া পরে বেরোনোর সম্ভাবনা নেই। আমার পরে বেরোবে না, তার আগে বেরোতে পারে, কিন্তু বেরোনোটাও এবার যে খুব একটা ইজি বিষয় সেটা নয়, তার কারণ ভোটের একটা বিরাট বড় প্রক্রিয়া রয়েছে। এটা হলো মূল কথা। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে গ্রেজ মার্ক। তো গ্রেজ মার্কটা বলার আগে এই বিষয়টা আমি আগে বলবো, তারপরে আমি পরবর্তী স্টেপে যাবো। সেটা হচ্ছে ন্যূনতম কত মার্ক আমাকে পেতে হবে। তোমাদের প্রত্যেক সাবজেক্টের বিষয়টা কি, প্রত্যেক সাবজেক্টে তোমাদের 25 করে পেতে হবে। এবার এই 25-এর মধ্যে তোমরা জানো যে তোমাদের প্রজেক্টে একটা মার্ক থাকে, আর তোমরা থিওরিতে যেটা পেয়েছো তার একটা মার্কস, দুটোকে যোগ করে তোমাকে 25 পেতে হবে। এবার বিষয়টা কি বলি, দেখো, প্রজেক্টের মার্ক স্বাভাবিকভাবে স্কুল থেকে অলরেডি পাঠিয়ে দিয়েছে। স্কুল থেকে কিন্তু প্রজেক্টের মার্ক কিন্তু পাঠিয়ে দিয়েছে। এবার ধরো স্কুলে 7 মার্ক দিয়েছে তোমাকে প্রজেক্টে, তাহলে তোমাকে থিওরিতে কত পেতে হবে? স্বাভাবিকভাবে তোমাকে তাহলে থিওরিতে 18 মার্ক কিন্তু পেতে হবে। প্রজেক্টে যদি তোমাকে 8 মার্কস দেয়, তাহলে তোমাকে থিওরিতে কত পেতে হবে? স্বাভাবিকভাবে তাহলে তোমাকে থিওরিতে কিন্তু 17 মার্ক পেতে হবে। প্রজেক্টে যদি 9 মার্ক দেয়, তাহলে তোমাকে থিওরিতে কত পেতে হবে? 16 মার্ক পেতে হবে। প্রজেক্টে যদি 10 মার্ক দেয়, তাহলে তোমাকে থিওরিতে কত পেতে হবে? 15 পেতে হবে। এটা হলো মূল পাস মার্ক, অর্থাৎ পাস মার্কটা এখানে ভেরিয়েশন হচ্ছে টোটাল মিলে 25। কথাটা খুব ভালোভাবে বুঝবে, তোমার টোটাল 25 হবে, ঠিক আছে? এবার তোমার সেই সাবজেক্টে প্রজেক্টে কত পেয়েছো তার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার থিওরির মার্কসটা ক্যালকুলেট হবে। হলো প্রথম কথা। 2 নম্বর বিষয়, অনেকে বলে যে স্যার আমার এখানে 17 হচ্ছে না, 1-2 মার্ক কম হচ্ছে। আমি এবার পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, যাদের ন্যূনতম 3 মার্ক কম হবে, 3 মার্ক কম, একদম মোটামুটি 100% নিশ্চিত থাকতে পারো যে আমার এখানে স্যার 17 পেলে পাস, আমার এখানে 14 হচ্ছে, তাও টেনশন নেওয়ার কিছু নেই, তুমি ইজিলি পাস করে যাবে। অর্থাৎ এই জায়গাটাই আমার চলে আসছে গ্রেজ মার্ক। ধরে রাখতে পারো একদম এটা নিশ্চিত হবে যে 3-এর নিচে গ্রেজ মার্ক থাকবে না। অর্থাৎ কম করেও যদি গ্রেজ দেয়, তাও কিন্তু 3 মার্ক তুমি যদি কম পাও তাও পাস আউট হয়ে যাবে। অর্থাৎ প্রজেক্টে যদি 7 পাও, তাহলে তুমি 15 পেলেও পাস হবে। প্রজেক্টে যদি তোমাকে 8 দেওয়া হয়, তাহলে তুমি স্বাভাবিকভাবে 14 পেলেও পাস হয়ে যাবে। প্রজেক্টে যদি তুমি 9 পাও, তাহলে স্বাভাবিকভাবে তুমি সেক্ষেত্রে 13 পেলে পাস হয়ে যাবে। আর প্রজেক্টে যদি তুমি 10 পাও, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে 12 হলেও কিন্তু তুমি পাস হয়ে যাবে। পরিষ্কার বোঝা গেল? তাহলে পাস মার্ক কত, গ্রেজ মার্ক কত, এবং ন্যূনতম কত পেতে হবে, এটা কিন্তু পরিষ্কার।
তাহলে গ্রেস মার্কের বিষয়টাও বুঝলে, পাস মার্কের বিষয়টাও বুঝলে, ন্যূনতম কত মার্ক পেতে হবে সেটাও কিন্তু তুমি বুঝলে। এইবার স্পেশাল একটা বিষয় এবারে ঘটেছে, সেটা হচ্ছে অঙ্কে। প্রথম কথা, অঙ্কে আমরা জানি 12.12 দাগের 3 দাগ একটা অঙ্ক আমাদের ছিল, যে অঙ্কটায় আমাদের 3 মার্ক ছিল। এই 3 মার্ক যারা অ্যাটেন্ড করবে, কথাটা খুব ভালোভাবে বুঝবে, যারা অ্যাটেন্ড করেছো তারাই কিন্তু এই 3 মার্কটা পাবে, যারা অ্যাটেন্ড করেনি তারা কিন্তু এই 3 মার্ক পাবে না। পরিষ্কারভাবে কথাটা শুনে না। তাহলে যারা অ্যাটেন্ড করেছো, যে আমি স্যার পরীক্ষা দিলেই কি আমি পাবো, না, পরীক্ষা দিলেই তুমি পাবে না। তুমি দাগ নম্বর লিখেছো, কাটাকাটি করেছো, সেক্ষেত্রেও তোমাকে নম্বর দিতে পারে, বা উত্তর ভুল করেছো, বা 2 স্টেপ করেছো, বা 1 লাইন বসিয়েছো, সেক্ষেত্রেও তুমি নম্বর পেতে পারো। কিন্তু তুমি যদি সে অঙ্কটা করার চেষ্টাই করনি, বা হাফ করে রেখে দিয়ে আসনি, সেক্ষেত্রে কিন্তু তুমি নম্বর পাবে না। কথাটা পরিষ্কারভাবে বুঝে না। তো যাদের এই ক্ষেত্রগুলো রয়েছে, যারা টাচ করেছো, তারা এক্সট্রা আরো 3 মার্ক কম পেলেও স্বাভাবিকভাবে তারা পাস আউট হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমি ম্যাথের ক্ষেত্রে ধরি, তাহলে এর থেকে আরো 3 মাইনাস করে দাও, তাহলে সেক্ষেত্রে যদি ম্যাথের ক্ষেত্রে তুমি 12 হয়, তাহলে আরো 3 কম করে দিলে দেখা যাচ্ছে 9 মার্ক যদি কেউ ম্যাথে পায়, তাও কিন্তু সে আবার পাস হয়ে যাবে। এক্সট্রা 3 পেয়ে অটোমেটিক সে পাস হয়ে যেতে পারে। তবে সিস্টেম কিন্তু এই সিস্টেমেই কাজ হবে। বিষয়টা একদম পরিষ্কার করে তোমাদের খুলে বললাম। নেক্সট যে বিষয় সেটা হচ্ছে খাতা, অর্থাৎ আমাদের খাতা দেখার প্রক্রিয়া। তো স্বাভাবিকভাবে 16 তারিখ থেকে, পরিষ্কার 16/2/2026, কথাটা খুব মন দিয়ে ভালো করে নাও, এই তারিখ থেকে মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া শুরু। 16/2/2026, ঠিক আছে? এই তারিখ থেকে কিন্তু মাধ্যমিকের খাতা টিচাররা হাতে পাওয়া শুরু করছে এবং টিচাররা খাতা দেখা শুরু করছে। তো স্বাভাবিকভাবে এবার এই মুহূর্তে মোটামুটি 1 মাস বা 20 থেকে 25 দিন কিন্তু এই প্রক্রিয়া চলবে। অর্থাৎ এই 16 প্লাস 1 মাস, অর্থাৎ ধরো তোমার মার্চের 15 তারিখ পর্যন্ত একদম পরিষ্কারভাবে কিন্তু এই খাতা দেখার প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলবে। তারপরে ট্যাবুলেশন বা অন্যান্য কাজকর্ম কিন্তু চলবে। এবার হচ্ছে অনেকেই প্রশ্ন করো যে স্যার খাতা দেখার ক্ষেত্রে কি কোনো গাঢ় নিয়ম এসছে বা কোনো কঠিন নিয়ম এসছে? একদমই না। কারণ খাতা দেখার এর আগে যে নিয়ম ছিল, এবারও ঠিক সেই নিয়ম। মূল উত্তরের পেছনে ছোটেন শিক্ষকেরা। সঠিক লিখলে, নম্বর দেওয়ার জায়গা থাকলে অবশ্যই শিক্ষকেরা নম্বর দেবেন। এবং এবারে তোমরা দেখেছো মাধ্যমিকের খাতার সেকেন্ড পেজে আরেকটা করে চার্ট দিয়েছে, সেখানে কিন্তু পার্ট বাই পার্ট টিচারকে নম্বর লিখতে হচ্ছে। অর্থাৎ তোমার কোন দাগে কত নম্বর পেয়েছো তার ডিটেলস কিন্তু এবার দিতে হচ্ছে। আগে কিন্তু এতটা ডিটেলসের দরকার ছিল না, এবার কিন্তু আরো নিখুঁত ডিটেলস কিন্তু নম্বর যাচ্ছে, যে কারণে খাতায় নম্বর দেওয়ার ক্ষেত্রে ভুলের পরিমাণটা কিন্তু কমই হবে এবং নম্বর সেক্ষেত্রে অনেক বেশি উঠবে, এটাও কিন্তু আমাদের আশা। তো এই হলো সার্বিক বিষয় যেটা তোমাদের সামনে আলোচনা করলাম। এর মধ্যে আমরা এত কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা পরিষ্কারভাবে আলোচনাটি তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলোকে নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করে তোমাদের সমস্যাগুলো সমাধান করব। ধন্যবাদ।